আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা বেলি ল্যাবের 18th চ্যাপ্টার অ্যানেস্থেসিয়া এবং পেইন রিলিফ এই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারকে রিভিউ করব। এখানে আমরা বেলি ল্যাবের যেসব শর্ট সামারি এবং ইলাস্ট্রেটিভ ফিগারগুলো আছে সেগুলো সম্পর্কে মেইনলি জানবো। এগুলোর মধ্যেই মোটামুটি এই চ্যাপ্টারের সব ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করবে। আমি ডক্টর সাইদ সুজন 5 মিনিট মেডিকেলের পক্ষ থেকে শুরু করছি। যারা 5 মিনিট মেডিকেল চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের লেকচার দেখতে চান বা কোন ধরনের লেকচার চান সেগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি আমরা অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন রিলিফ। এখানে শুরুতেই কিছু গ্রাউন্ড রুলস ফর অ্যানেস্থেসিয়া দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে সেফ সার্জারি অ্যাসিস্ট বাই ক্লোজ টিম ওয়ার্ক, এটা ভেরি ইম্পর্টেন্ট। সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট এবং তার সাথে পেরিওপারা আছে যেমন স্টাফ, নার্স, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওটি বয় যারা আছে। সার্জিক্যাল সেফটি যে চেকলিস্ট আছে, চেকলিস্ট অবশ্যই ফিল আপ করতে হবে। সেটা অপারেশনের আগে, পেশেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, ইনসিশনের পূর্বে, ডিউরিং অপারেশন অ্যান্ড পোস্ট অপারেটিভ পিরিয়ডে সবগুলো পয়েন্টকে এখানে হাইলাইট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যানেস্থেসিওলজিস্ট আর এক্সটেন্ডিং দেয়ার কেয়ার ফ্রম প্রি টু পোস্ট অপারেটিভ টোটাল পিরিয়ডের ক্ষেত্রে পেরি অপারেটিভ কেয়ারের জন্য অ্যানেস্থেসিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা যদি জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে বলি, জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে মেইনলি তিনটা ফেজ থাকে। আমরা জানি যে ইন্ডাকশন, মেইনটেনেন্স অ্যান্ড রিকভারি ফেজ। কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া যে হয় সেক্ষেত্রে তিনটা ঘটনা অ্যানেস্থেসিয়াতে একই সাথে ঘটে, যাকে জেনারেল অ্যানেস্থেটিক ট্রায়াড বলা হয়, যেখানে অ্যামনেসিয়া ঘটে, লস অফ অ্যাওয়ারনেস, অ্যানালজেসিয়া হয়, দ্যাটস পেইন রিলিফ, অ্যান্ড মাসল রিল্যাক্সেশন হয়। এই তিনটা একসাথে একে জেনারেল অ্যানেস্থেসিয়া ট্রায়াড বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। এখন অ্যানেস্থেসিয়াতে কিন্তু স্পেশাল টার্ম আছে, একটু জানা দরকার। যেমন র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন বলতে কি বোঝায়? এটা হলো একটা টেকনিক দ্যাট অ্যালাউজ দ্য এয়ারওয়ে টু বি র্যাপিডলি সিকিউরড, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইউজ করা হয় টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেসিয়া। আমরা জানি মেইনলি প্রোপোফল দিয়ে যেটা করা হয় সেটা ডে বাই ডে বেশ পপুলার হয়ে উঠছে, এখানে সেটা বলছি। এখানে ইম্পর্টেন্ট একটা বক্স আছে, যেমন এয়ারওয়ে মেনটেনের জন্য কি করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন চিন লিফট এন্ড জ থ্রাস্ট করতে হবে, যেমন যেটা শর্ট টার্মের জন্য করা যায়। এছাড়া গোয়েডেল এয়ারওয়ে দেওয়া যেতে পারে। গোয়েডেল এয়ারওয়ে ক্ষেত্রে হোল্ডস দ্য টাং ফরওয়ার্ড বাট ডাজন্ট প্রিভেন্ট অ্যাসপিরেশন। এছাড়া সুপ্রাগ্লোটিক ডিভাইস দেওয়া যেতে পারে, যেটা ইজিলি ইনসারশন করা যায় এবং রিলায়েবল এয়ারওয়ে অ্যান্ড অ্যালাউজ ভেন্টিলেশন। এছাড়া ইন্টারট্রাঙ্কিয়াল ইন্টুবেশন, এটা মোস্ট কমনলি প্র্যাকটিস করা হয়, যেটা সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড এয়ারওয়ে, ভেরি ইম্পর্টেন্ট। 18.5 বক্সে যেটা বলা আছে যে যদি ইন্টুবেশন করা হয় কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট হলো ফেইল্ড ইন্টুবেশন, যে ইন্টুবেশন করাই গেল না। এছাড়া যদি করা হয় তাহলে যেসব কমপ্লিকেশন হতে পারে, যেমন ব্রঙ্কিয়াল ইন্টুবেশন যদি এক্সেসিভ ইন্টুবেট হয়ে যায়। এছাড়া ট্রমা টু দ্য টিথ, ফ্যারিংস অ্যান্ড ল্যারিংস। এছাড়া অ্যাসপিরেশন অফ দি গ্যাস্ট্রিক কন্টেন্টস ডিউরিং ইন্টুবেশন, ডিসকানেকশন, ব্লকেজ অ্যান্ড কিঙ্কিং হতে পারে। এবং ডিলেড, যদি সেটা অনেকদিন পারসিস্ট করে তাহলে সেক্ষেত্রে ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে। আর উইথড্রয়ের ক্ষেত্রেও কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ডিফিকাল্ট হতে পারে। ইন্টুবেশনের ক্ষেত্রে যদি এক্সটুবেট করতে চায় তাহলে এক্সটুবেশন করা অনেক কমপ্লিকেশন হতে পারে, সেক্ষেত্রে এটা আমরা অন্য লেকচারে জেনে নেব। এখন আমরা জানবো যে ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন এই জিনিসটা কি। এটা হলো ভলিউম কন্ট্রোল হুইচ এনশিওরস এডিকুয়েট অ্যামাউন্ট অফ গ্যাস এন্ট্রি বাট রিস্ক অফ প্রেসার ড্যামেজ। আমরা জানি যেখানে হাই প্রেসারে এয়ার এন্ট্রি করা হয় ভেন্টিলেশনের জন্য। এছাড়া প্রেসারও কন্ট্রোল থাকে হুইচ ডাজ অ্যাভয়েড হাই প্রেসার ড্যামেজ বাট রিস্ক অফ ইনএডিকুয়েট ভেন্টিলেশন, যদি প্রেসার কন্ট্রোল করা হয়। আর পজিটিভ এন্ড এক্সপিরেটরি জন্য যেটা PEEP বলা হয়, সেই ক্ষেত্রে রিডিউসেস দ্য অ্যালভিওলার কোলাপস অ্যান্ড reduces the vascular shunting, so improve perfusion. জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা যেগুলো টোটালি আমরা যেসব অ্যানেস্থেসিয়া গুলো ইউজ করি সেগুলোর মধ্যে কমনলি প্র্যাকটিস অ্যানেস্থেসিয়ার মধ্যে যেটা জেনারেল অ্যানেস্থেসিয়া আছে, যেটা পেশেন্টের জন্য মোস্ট অ্যাকসেপ্টেবল, কারণ পেশেন্টের সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বা কনসাসনেস থাকে না। এছাড়া রিজিওনাল অ্যানেস্থেসিয়া আছে, সেটা অ্যাডভান্টেজেস মোস্টলি ইন অবস্টেটিক্স এন্ড পেশেন্ট রেসপিরেটরি কম্প্রোমাইজ যাদের আছে। এছাড়া লোকাল ব্লক করা যেতে পারে, যেমন এছাড়া কিছু বলছে যে অল রিকোয়ার্স ফুল রিসাসিটেশন এন্ড মনিটরিং ইকুইপমেন্ট। বলা হয় লোকাল অ্যানেস্থেসিয়া মে বি ডেঞ্জারাস।
এই বক্সে বলা হয়েছে লোকাল অ্যানেস্থেটিক্স আমরা যেগুলো ইউজ করি, আমাদের দেশে লোকাল অ্যানেস্থেশিয়ার যে প্র্যাকটিস করা হয় মোস্ট কমনলি প্র্যাকটিস করা হয় লিগনোকেইন, যেটা শর্ট অ্যাক্টিং। এছাড়া লং অ্যাক্টিং এর মধ্যে বুপিভাকিন ইউজ করা হয়, এই দুটো একটু মনে রাখতে হবে। এখানে একটু বলা আছে যে লিম্ব সার্জারির ক্ষেত্রে মেইনলি প্রিফার করা হয়। এছাড়া স্পাইনাল অ্যানেস্থেশিয়া অফার্স কুইক অনসেট অ্যান্ড শর্ট ডিউরেশন অফ অ্যানেস্থেশিয়া। আর এপিডুরালের ক্ষেত্রে বলা হয়েছে যে more difficult but can be topped up postoperatively used as continuous infusion, মানে অ্যানালজেসিয়া হিসেবে খুবই ভালো কাজ করে। এখানে একটা পেশেন্ট আমরা যেসব ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া গুলো ইউজ করি তার মধ্যে আহ, তাদের যে ফিচার গুলো আছে শর্ট এখানে দেওয়া আছে, যেমন প্রোপোভল যেটাকে আমরা কমনলি টিভা বা টোটাল ইন্টারভেনাস অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ করি। এটা সুবিধা হলো এটা স্মুথ ইন্ডাকশন হয়, হিমোডাইনামিক্যালি পেশেন্ট স্টেবল থাকে এবং ব্লান্টিং অফ অটোনমিক রিফ্লেক্স অ্যান্ড অ্যাবিলিটি টু ইউজ কন্টিনিউয়াস ইনফিউশন, মোটামুটি যার যতটুকু প্রয়োজন অতটুকু সময় পর্যন্ত এটা ইউজ করা যায়, আমরা এটা জানি। থায়োপেন্টাল সোডিয়াম এটা মোস্টলি ইন্ডাকশনের জন্য ইউজ করা হয়, র্যাপিডলি অ্যাক্টিং বারবিচুরেট সেখানে বলা আছে যে র্যাপিড ইন্ডাকশন, কিন্তু এক্ষেত্রে প্রবলেম হলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয় খুব বেশি এবং মেটাবলিক রেট রিডিউসড হয়, লরিং দ্য ইন্টারক্রানিয়াল প্রেশার। সো নিউরোলজিক্যাল পেশেন্টের জন্য এটা খুবই সুইটেবল, বাট ব্লাড প্রেশার খুব র্যাপিডলি ড্রপ করে, এটা মনে রাখতে হবে। এছাড়া আরো কিছু আছে খুব বেশি কমনলি ইউজ করে না, এই ক্ষেত্রে হিমোডাইনামিক্যাল স্টেবিলিটি ভালো থাকে, অ্যাকশনটা খুব অল্প সময়ের জন্য থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যা হলো যে অ্যাড্রেনোকর্টিক্যাল ডিপ্রেশন হতে পারে, এটা মনে রাখতে হবে। কেটামিন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটার সুবিধা হলো এটা ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে, সুতরাং শকের পেশেন্টের জন্য কেটামিন খুবই খুবই সুইটেবল। এখানে বলা আছে প্রিজার্ভেশন অফ দ্য ব্লাড প্রেশার এন্ড রেসপিরেটরি রিফ্লেক্স টুগেদার এবং এক্সিলেন্ট অ্যানালজেসিয়া ইফেক্টও আছে এটার। কিন্তু সমস্যা হলো এটা পেশেন্টের ল্যারিঞ্জিয়াল স্পাজম করতে পারে এবং পেশেন্টের ক্ষেত্রে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া মানে হ্যালুসিনেশনের মতো হতে পারে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্যাটামিনের ক্ষেত্রে। এখানে আমরা লোকালি যেসব লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে যেসব ড্রাগগুলো ইউজ করি এখানে তার লিস্ট দেওয়া আছে। আমাদের লিগনোকেইন এন্ড বুপিভাগিন এই দুটো জানলেই চলবে। লিগনোকেইন ইউজুয়ালি আমরা 2 মিলিগ্রাম পার কেজি বলা হয়, এখানে ম্যাক্সিমাম 3 মিলিগ্রাম দেওয়া আছে এবং যদি অ্যাড্রেনালিন মিক্স করা থাকে তাহলে 7 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পর্যন্ত ইউজ করা যায়। এটা কুইক অনসেট এবং শর্ট অ্যাক্টিং এবং গুড সেন্সরি ব্লক, এটা মনে রাখতে হবে। বুপিভাগিনটা 2 মিলিগ্রাম পার কেজি, এটা লং লাস্টিং, মোর কার্ডিওটক্সিক, মনে রাখতে হবে বুপিভাগিন ইউজ করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স খুবই বেশি থাকে এবং কখনোই এটা ইন্টারভেনাস ইউজ করা যায় না এই কারণে। এছাড়া প্রিলোকেইন, রোপিভাকিন এবং লেবোবুপিভাকিন এগুলো ইউজ করা যেতে পারে। অ্যানেস্থেসিয়াতে আমরা যেসব মাসল রিল্যাক্সেন্ট গুলো ইউজ করি সেগুলোর এখানে নাম শর্টে দেওয়া আছে। যেমন কমনলি ইউজ সাক্সামিথোনিয়াম, এটা কুইক অনসেট, ভেরি শর্ট ডিউরেশন, পেশেন্টের স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যায় এবং আইডিয়াল ফর র্যাপিড ইন্টুবেশন অ্যান্ড ফর শর্ট পিরিয়ডস অফ প্রসিডিউরের জন্য এটা ইউজ করা হয়। কিন্তু এটার যেসব কমপ্লিকেশন হতে পারে মাসল পেইন, হাইপারক্যালেমিয়া, প্রলং অ্যাপনিয়া হতে পারে এবং ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এটা ভেরি ভেরি ডেঞ্জারাস। আর এছাড়া কুইরেনিয়াম গ্রুপের যেসব ওষুধগুলো ইউজ করা যেতে পারে যেমন ভেকুরেনিয়াম, অ্যাট্রাকিউরেনিয়াম এন্ড রোকিউরেনিয়াম। ভেকুরেনিয়ামটা লং অ্যাক্টিং এবং কার্ডিওভাস্কুলার ইফেক্ট তার খুবই মিনিমাম এবং অ্যালার্জিক রিয়াকশনও ভেরি মিনিমাম। এটা হেপাটিক মেটাবলিজম এন্ড রেনাল ক্লিয়ারেন্স হয়, এটা মনে রাখতে হবে। সুতরাং লিভার এন্ড কিডনি ড্যামেজের পেশেন্ট গুলোকে ভেকুরেনিয়াম খুব কশাসলি ইউজ করতে হবে। অ্যাট্রাকিউরেনিয়াম এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এর নন এনজাইমেটিক হফম্যান ডিগ্রেডেশন হয় এবং রেনাল এন্ড হেপাটিক ফেলিউরের পেশেন্টের জন্য অ্যাট্রাকিউরেনিয়াম খুবই সুইটেবল, এটা মনে রাখতে হবে। পেশেন্টের ক্ষেত্রে হিস্টামিন রিলিজ হয়, সো অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। রোকিউরেনিয়ামটা হলো র্যাপিডলি অনসেট হবে, ইন্টারমিডিয়েট অ্যাকশন এবং র্যাপিড ইন্টিউবেশনের জন্য ভেরি ভেরি সুইটেবল হবে এটা। কিন্তু এটা সমস্যা হলো অ্যাট্রাকিউরেনিয়ামের মতো অ্যালার্জিক রিয়াকশন হয়। আর আমরা যেসব অ্যানালজেসিয়া মানে অ্যানেস্থেসিয়াতে যেসব পেইন রিলিফের জন্য যেসব পেইন গুলো হয় আমাদের হিউম্যান বডিতে, তার মধ্যে নোসিসেপ্টিভ পেইন যেটাকে আমরা সোমাটিক পেইন বলা হয়, মোস্টলি ইনফ্লামেশন এন্ড ইসকেমিয়াতে। এছাড়া কিছু নিউরোপ্যাথিক পেইন হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিসফাংশনের জন্য এবং কিছু সাইকোজেনিক পেইন হতে পারে, এটা মেন্টাল স্ট্যাটাস যখন অল্টার্ড হয়ে যায় তখন সাইকোজেনিক পেইন হতে পারে। পেইন কন্ট্রোলের জন্য যেসব যদি বেনাইন ডিজিজ থাকে তাহলে যেভাবে পেইন গুলো কন্ট্রোল করা যায়, যেমন 1 নাম্বার হলো
অ্যাম্পুটেশন টু অ্যাভয়েড ফ্যান্টম পেইন, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি যার লিম্ব অ্যাম্পুটেট করা হয়েছে তারপরে সে সেই লিম্ব ছাড়াও সেই সাইটে সে পেইন ফিল করতে পারে, যেটাকে ফ্যান্টম পেইন বলা হয়। এছাড়া লোকাল অ্যানেস্থেটিক্স, স্টেরয়েড ইনজেকশন অ্যারাউন্ড দ্য নার্ভ মে বি রিডিউস দ্য মাসল স্পাজম, পেইন রিলিফের জন্য। এছাড়া ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেশন ইউজ করা যেতে পারে, যেটা এন্ডোরফিন রিলিজ করে। এন্ডোরফিন আমরা জানি মরফিনের অ্যানালগ, যারা পেইন রিলিফ করে। এছাড়া ট্রাইজেমিনাল নিউরালজিয়া যদি থাকে তাহলে নার্ভ ডিকমপ্রেসে রোল প্লে করে। এগুলো বিনাইন ডিজিজে পেইন কন্ট্রোলের কথা বলা হয়েছে। আর যদি বলা হয় অপশনস ফর কন্ট্রোলিং সিভিয়ার পেইন, বিশেষ করে ম্যালিগন্যান্ট ডিজিজের ক্ষেত্রে, যদি ক্যান্সারের ক্ষেত্রে যদি ইন্ট্রাক্টেবল পেইন থাকে, তাহলে সেসব পেইন কন্ট্রোলের জন্য ওরাল মরফিন, এটা খুবই খুবই মরফিন বাজারে পাওয়া যায় 10 মিলিগ্রাম ট্যাবলেটে। এটা স্লো রিলিজিং এন্টারি কোটেড ট্যাবলেট থাকে। তবে মনে রাখতে হবে যে মরফিনগুলো ইউজুয়ালি অ্যাভেলেবল থাকে না, এগুলো রিকুইজিশন দিয়ে কিনতে হয়, এটা মনে রাখতে হবে। এছাড়া স্লো ইনফিউশন অফ ওপিওয়েডস ইউজ করা যেতে পারে সাবকিউটেনিয়াসলি। নিউরোলাইসিস করা যেতে পারে পেশেন্টের যাদের লাইফ এক্সপেক্টেন্সি খুবই মিনিমাম। আর প্যালিয়েটিভ হরমোন, রেডিওথেরাপি, স্টেরয়েড থেরাপি, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যদি পেশেন্টের সিভিয়ার পেইন, হরমোন থেরাপি খুবই ভালো রেসপন্স করে। এবং লোকাল রেডিওথেরাপি এবং স্টেরয়েড থেরাপিও ম্যালিগন্যান্ট পেইনের ক্ষেত্রে ভালো রেসপন্স করে। 5 মিনিট মেডিকেলের সাথেই থাকুন। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সার্জারি, মেডিসিন এবং বেসিক সাবজেক্টের টপিকগুলোর মধ্যে কোনগুলোর ইজি লেকচারগুলো দেখতে চান, সেগুলো আপনি কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।